আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজা কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বললেন ট্রাম্প। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ উত্তপ্ত, পাল্টা শুল্ক কার্যকর। ডেভিল হান্টে চুনোপুটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 9 দিনেও জমেনি চট্টগ্রামের বই মেলা, বই কেনার চেয়ে ছবি তোলাতে আগ্রহ পাঠকের। পুনর্বাসন চান জুলাই অভ্যুত্থানে প্রবাস ফেরত বাংলাদেশিরা। এবং অগ্নিকাণ্ডে পড়ে ছাই বসত বাড়ি, দম বন্ধ হয়ে মৃত্যু 2। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার বিতর্কিত প্রস্তাব পুনরায় তুলে ধরেছেন, যেখানে তিনি গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি গাজাকে বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করার কথা বলেন এবং এতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে পুনর্গঠনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন, তবে এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্প বলেন, আমরা গাজাকে আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পুনর্গঠনের জন্য অন্য দেশগুলো সাহায্য করতে পারে, কিন্তু হামাসের ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। তিনি আরও দাবি করেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরে যেতে চাইবে না যদি তাদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হয়। এই মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হামাসের পলিটব্যুরো সদস্য ইজ্জত আল রিশেক গাজাকে সম্পত্তি হিসেবে বিক্রির কথা অস্বীকার করে বলেন, গাজা আমাদের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে বিপ্লবী ও সৃজনশীল বলে প্রশংসা করেছেন, তবে ফিলিস্তিনিরা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। 4 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর 10% নতুন শুল্ক আরোপ করার পর চীনও পাল্টা শুল্ক কার্যকর করেছে। চীন মার্কিন কয়লা ও তরল প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর 15% শুল্ক এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, বড় ইঞ্জিনযুক্ত গাড়ির উপর 10% শুল্ক আরোপ করেছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 25% শুল্কের ঘোষণা দিয়েছেন আমদানি হয় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর, এবং অন্যান্য দেশগুলোর উপরও পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা জানিয়েছেন। চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে এন্টি মনোপলি তদন্ত শুরু করেছে এবং পিভিএইচ কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করেছে। তারা 25টি মূল্যবান ধাতুর উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা ইলেকট্রনিক ও সামরিক যন্ত্রাংশ তৈরির জন্য ব্যবহৃত হয়। এদিকে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্ব বাণিজ্য সংস্থার নিষ্পত্তি প্যানেল অকার্যকর থাকায় চীনের পক্ষে রায় আসার সম্ভাবনা কম। এই বাণিজ্য যুদ্ধের বিশ্বব্যাপী অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টে চুনোপুটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে। যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। সোমবার দুপুরে রাজশাহীতে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা ও খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নেই। কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দেবে। কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সেই বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আইজিপি বাহারুল আলম, বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার ইমরান ইবনে এ রৌফ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারির প্রথম দিনে চট্টগ্রামে পর্দা উঠেছে অমর একুশে বইমেলার। এরপর 9 দিন গড়ালেও বইমেলা এখনও জমে ওঠেনি। পাঠক সমাগম যেমন কম তেমনই কম বেচাকেনা। প্রকাশকরা জানান, ক্রেতারা বই না কিনে শুধু ছবি তুলে চলে যান। তবে আয়োজকরা বলছেন, দিন যত যাচ্ছে ততই জমে উঠছে বইমেলা। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকার এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে এবারের বইমেলা চলছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগ এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকে। এবার বইমেলা প্রায় ১,০০,০০০ বর্গফুটের মাঠ জুড়ে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের স্টল ৭৪টি ও ঢাকার ৪৪টি। অতীতে চট্টগ্রামের বইমেলা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হলেও এবার ১ ফেব্রুয়ারিতেই শুরু হয়। প্রকাশনী সংস্থার প্রতিনিধিরা জানান, মেলায় পাঠকের সংখ্যা একদমই নগণ্য। যারা আসছেন তারা বই হাতে নিয়ে ছবি তুলে চলে যান। অধিকাংশ স্টলে বিক্রয় প্রতিনিধি ছাড়া কোনো লোক নেই। মাঝে মধ্যে দু একজন পাঠক আসলেও তারা বই কিনছেন না, ফলে বেচাকেনা নিয়ে হতাশ প্রকাশকরা। প্রকাশনী সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, বন্ধের দিন কিছুটা বেচাকেনা হলেও অন্যান্য দিন তেমন বেচাকেনা নেই। মেলার প্রবীণদের চেয়ে চোখে পড়েছে তরুণ তরুণীর উপস্থিতি। তারা বই কিনছেন, নেড়েচেড়ে দেখছেন, কেউ কেউ ছবি তুলছেন। চট্টগ্রাম বই মেলার সমন্বয়ক মামুনুর রশিদ জানান, ৩ দিন থেকে মেলা জমে উঠেছে। পাঠকরা আসছেন, বই কিনছেন। নিউজ ডেস্ক, সিভিএন টিভি, ইউএসএ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ চেয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরুদ্ধ করে রাখে প্রবাসীরা। তাদের দাবি, ছাত্র আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসীরাও রাস্তায় নামে, ফলে তাদের বিভিন্নভাবে সাজা হয় এবং দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে আরব আমিরাত সহ ৩ ধাপে আটককৃত ১৮৭ জন প্রবাসীর মধ্যে ৪ জনকে যাবজ্জীবন এবং বাকি ১৮৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয় বলেও দাবি করেন আন্দোলনরত প্রবাসীরা। এ সময় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের ৬ দফা দাবি উত্থাপন করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। পরে ৬ জনের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে নিয়ে গেলে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা। আমাদের আসিফ নজরুল স্যার যখন আমরা গ্রেপ্তার হয়েছিলাম, তারপরে যখন ৫ তারিখ যখন সরকার পতন হওয়ার পরে উনি বলছিলেন সংবাদ সম্মেলনে করে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, আমাদের চাকরি দেবে, আমাদেরকে প্রবাসী পাঠানোর ব্যবস্থা করবে, নোয়েন্টির তুলে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত আসছে ৫-৬ মাস হয়ে গেছে, এখনো কোনো কার্যকর হয় না। আমাদের প্রয়োজন পুনর্বাসনের, আমাদের চাকরির, আমাদের ব্যবসা বাণিজ্যর। আর যেমন কি আমরা 5টা দাবি আমাদের তুলে ধরলাম। একটা দাবি হচ্ছে আমাদের ওই দেশ থেকে নোয়েন্টি তুলে ধরা। আমরা চাই আমার ডক্টর ইউনূস স্যার এই বিষয়ে আলোচনা করুক। আর ওখানে এখনো আমাদের কি ভাই ব্রাদারকে এখনো গ্রেফতার চলতেছে, এই মামলাটা যেন খারিজ করে দেয়। আর আমাদের প্রবাসী যারা আছে, প্রবাসী ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিগ্রস্ত তাদের আছে ফাউন্ডেশন মধ্যে বিবেচিত, তাদেরকে লোন দেওয়া হোক, এটাই আমরা চাই। সেখান থেকে আমরা ডক্টর ইউনূসের সহযোগিতায় দেশে ফিরতে পেরেছি। কারো 10 বছর, কারো 25 বছর যাবজ্জীবন জেল হয়েছিল। এখন আমাদের দাবি হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সাথে বসতে চেয়েছিলেন এবং গত মাসের জানেন 28 তারিখে আমাদের 50,000 টাকার একটা চেকের অনুদান দিয়েছিলেন এবং 29 তারিখে আমাদের 3টার সময় বসার একটা কথা দিয়েছিলেন, সেখান থেকে উনি চলে যান। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডে মৃত্যু হলো এক দম্পতির। আহত অবস্থায় আছেন আরও 3 জন। সোমবার সকালে চট্টগ্রামের বলুয়ার দিঘির পাড় এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বিস্তারিত প্রতিবেদনে। নগরীর বলুয়ার দিঘির পশ্চিম পারে জাফর সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডে ইলিয়াস ও পারভিন আক্তার নামের 2 জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। এই ঘটনায় অসুস্থ আরও 3 জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকাল 6টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে শুরু হয় আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় উদ্ধার করা হয় 5 জনকে। পরবর্তীতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় মোহাম্মদ ইলিয়াস ও পারভিন আক্তারের। এছাড়া ফয়সাল, সোহান ও শাহিনা আক্তার নামে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় 5টি কাঁচা ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, সিভিএন টিভি, ইউএসএ। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম।
নিউ ইয়র্কে আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও সঙ্গীত সাধক ওয়াহিদুল হক স্মরণে শ্রোতার আসর। আমেরিকান কারি অ্যাওয়ার্ড বাস্তবায়নে তৃতীয় পদক্ষেপ। নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং নিউ ইয়র্কে রেমিটেন্স ফেয়ার 19 ও 20 এপ্রিল। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও সঙ্গীত সাধক ওয়াহিদুল হকের স্মরণে প্রথম শ্রোতার আসর কিছু কথা কিছু গান শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিউ ইয়র্কের জামাইকার হিলসাইড অ্যাভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও সঙ্গীত সাধক ওয়াহিদুল হকের স্মরণে প্রথম শ্রোতার আসর কিছু কথা কিছু গান শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গানের অনুষ্ঠান আয়োজন করেছে আমরা সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে এই গান শুনছি এবং দেশের মনে হচ্ছে বাংলাদেশে কোনো একটা ঘরে আমরা বসে গান শুনছি, খুব ভালো লাগছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীত সাধক ওয়াহিদুল হকের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ ও শ্রোতার আসর অনুষ্ঠানের আয়োজন করে আনন্দধ্বনি। আজকের অভিজ্ঞতাটা খুবই অন্যরকম, কারণ আমরা আনন্দধ্বনির সাথে অনেকদিন থেকেই আছি, কিন্তু আজকে আমাদের ওনার যে গুরু, ওনার প্রয়াণ দিবসে যে অনুষ্ঠানগুলো গানগুলো আসলে টাচ করার মতোই। অনেক ভালো কিছু বাংলা গান শুনতে পেলাম, বিকেলটা অনেক ভালো কাটলো। আমার মনে হয় সবাই খুব আনন্দ করেছে। কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের স্পন্সরে আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত ও আলোচনায় ওয়াহিদুল হককে স্মরণ করা হয়। আজকের অনুষ্ঠানটি বিশেষভাবে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের একজন প্রখ্যাত, যাকে বলা যেতে পারে কিংবদন্তি, ওয়াহিদুল হক ভাইকে ঘিরে তার স্মৃতিচারণ করে উৎসর্গিত এই অনুষ্ঠানে। আনন্দধ্বনির সভাপতি অর্ঘ্য সারথী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। এছাড়াও নিউ ইয়র্কের বরেণ্য ব্যক্তিরা সহ 150 শতাধিক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। আনন্দধ্বনির সভাপতি অর্ঘ্য সারথী শিকদার বলেন, আনন্দধ্বনি প্রথম নিউ ইয়র্কে পহেলা বৈশাখ শুরু করেন। আমরা এই ধরনের অনুষ্ঠান নিয়মিত করতে চাই। 12 বছরের একটা পরিকল্পনা, সেইটাকে মাহফুজ ভাই করেছে। এটা উদ্দেশ্য হলো নিউ ইয়র্কের একটা সুস্থ ধারার শ্রোতা সৃষ্টি করা। গান আপনারা অনেকেই বাইরে শোনেন, কিন্তু এরকম একটা বৈঠকি আকারের একটা আয়োজন, এটা মাহফুজ ভাইয়ের জন্যই আমরা করতে পেরেছি। কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাহফুজুল হক বলেন, আমরা ব্যবসায়ের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা করতে যাচ্ছি, আগামীতেও করব। আনন্দধ্বনি আমাদের সাথে আছে। জি, অফকোর্স আমাদের কমিউনিটিতে আমাদের বিজনেসের পাশাপাশি আমরা বাংলাদেশি কমিউনিটিকে সাহায্য করে যাচ্ছি, ইনশাল্লাহ করতেছি, আগামীতেও করব। আনন্দধ্বনি আমাদের সাথে আছেন, এরকম আরো অনেকে আমাদের সাথে আছেন। আমরা সবাইকে সাপোর্ট করি, স্পেশালি আনন্দধ্বনির সাথে আমাদের এর আগেও দুইটা অনুষ্ঠান আমি করেছি আমাদের এই হলরুমে। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি ইউএসএ। নিউ ইয়র্কে খলিল গ্রুপের সিইও মোহাম্মদ খলিলুর রহমানের উদ্যোগে আমেরিকান কারি অ্যাওয়ার্ড বাস্তবায়নে অবশেষে গ্রহণ করা হয়েছে তৃতীয় পদক্ষেপ। সর্বশেষ এই পদক্ষেপে যুক্ত হলেন আশা গ্রুপের কর্ণধার আকাশ রহমান। এ উপলক্ষে 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় জামাইকার আশা পার্টি হলে খলিলুর রহমান ও আশা গ্রুপের সিইও আকাশ রহমানের মধ্যে MOU স্বাক্ষরিত হয়। তবে সর্বশেষ পদক্ষেপে খলিল রহমানের কারি অ্যাওয়ার্ড প্রদানের ইচ্ছা পূর্ণ হবে কিনা তা নিয়ে অনেকেরই সংশয় প্রকাশ করতে দেখা গেছে। খলিলুর রহমান 2022 সালের 14 ডিসেম্বর প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ড ঘোষণা করতে সাংবাদিক সম্মেলন করেন। সম্মেলনে 2023 সালের শেষের দিকে আয়োজনটির করার কথা উল্লেখ করেন। বিশেষ কারণে অ্যাওয়ার্ডের আয়োজনটি আর হয়ে ওঠেনি। এরপর ঢাকা থেকে প্রকাশিত অর্থকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনামকে নিয়ে সংবাদ সম্মেলন করে 2024 সালে 17 নভেম্বর কুইন্সের টেরেস পার্কে অ্যাওয়ার্ড আয়োজনটি সম্পন্ন করবেন বলে জানানো হয়, কিন্তু সেই আয়োজনটিও আর হয়ে ওঠেনি।
সর্বশেষ 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘটা করে আরও একটি অনুষ্ঠানের মাধ্যমে আশা গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হন খলিল রহমান, যেখানে খলিল রহমান অতীতে কারি অ্যাওয়ার্ড না হওয়ার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। আয়োজন এককভাবে আসলে কোনো অনুষ্ঠান সাকসেসফুল করা সম্ভব নয়। আমি শুধুমাত্র আশা গ্রুপ নয়, অনেকের সহযোগিতা চাচ্ছি, কারণ এত বড় একটা আয়োজন একার পক্ষে সম্ভব নয়। অনেক স্পন্সর, অনেক সহযোগী প্রতিষ্ঠান আমাদের সঙ্গে থাকবে, তাহলে এটাকে সাস্টেনেবল করে একটা বড় পরিসরে করা যাবে। একই সাথে এবার আশা গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়ে অ্যাওয়ার্ড আয়োজন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তবে MOU অনুষ্ঠানে আশা গ্রুপের চেয়ারম্যান আকাশ রহমান অ্যাওয়ার্ড আয়োজন থেকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলেন মিডিয়ার সংবাদ অপপ্রচার প্রসঙ্গে। আমাদেরকে কিন্তু কোনো চিঠি দেয় নাই যে তোমার এখানে আনডকুমেন্টেড কাজ করে কিনা বা ক্রিমিনাল আছে কিনা। আইস কাকে ধরতে যাচ্ছে বা ধরছে সেটা হচ্ছে আপনার নামে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে বা আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি 2 বছর পাই নাই। এখন যেহেতু গভর্নমেন্ট সরকার এসে একটা কথা বলছে, ওইটা নিয়ে বাঙালি ভাইরা আমরা ভুল তথ্য দিয়ে নিউজ করতেছি। এখানেই ধরে নিয়ে গেছে 4 জন এই বাড়িতে। ভাই কার ধরে নিয়ে গেছে এটা আপনার নাম বলেন না। আকাশের ধরে নিয়ে গেছে না, রাজু মহাজনের ধরে নিয়ে গেছে না, তরিকুল ইসলাম মিঠুর ধরে, নামটা বলেন। নামটা কিন্তু আমরা আসলে জানি না, কারণ হচ্ছে আমরা তথ্য না নিয়ে নিউজটা করতেছি। এদিকে আশা গ্রুপ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেও ধরা পড়ে অসঙ্গতি। বিজ্ঞপ্তিতে উপস্থিত সাংবাদিকরা অ্যাওয়ার্ড আয়োজন নিয়ে বক্তব্য রাখেন বলে উল্লেখ করা হয়, অথচ সেখানে আশা গ্রুপের মিডিয়ার প্রতিনিধি ছাড়া অন্য সব সাংবাদিকরা অ্যাওয়ার্ডের আয়োজনের বিষয়ে বক্তব্য নয় বরং নানা খুঁটিনাটি প্রসঙ্গে প্রশ্ন করে জানতে চান। এ ঘটনায় সাংবাদিক মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আশার কথা হলো তৃতীয় ধাপে আগামী 24শে মে টেরেস অন দ্য পার্কে অ্যাওয়ার্ড আসর পুনরায় হবে বলে ঘোষণা করেন আয়োজকরা। নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইয়াংকার্সের নেহা প্যালেস পার্টি হলে গত 31শে জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত এই উৎসবে কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশি আমেরিকানদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। আয়োজনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, ছিল আকর্ষণীয় ফ্রি র্যাফেল ড্র। সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে ও ট্রাস্টি বোর্ড মেম্বার হারুন আলী, ভাইস প্রেসিডেন্ট নজরুল হক ও সেক্রেটারি জেনারেল আব্দুল গাফফার চৌধুরী খসরুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মার্কিন কংগ্রেসম্যান শেলি মেয়ার, নিউ ইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ, জর্জ লাটিমার, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান কেন জেনকিন্স, ওয়েস্টচেস্টার কাউন্টি এক্সিকিউটিভ করাজন পিনেডা আইজাক, ইয়াঙ্কার সিটি কাউন্সিল মেম্বার তাশা ডিয়াজ ও ভ্যারিস সাকুব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিটেকটিভ মাসুদ রহমান, আহাদ আলী, কালেকাস অটো রিপেয়ার অ্যান্ড বডি শপের প্রেসিডেন্ট জুলফিকার আক্তার জুয়েল, জোসেফ সাইয়েক, মেডিকেলের ছাত্র কাটরি ওয়াকার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মৌরা রেইলি লাইট, ইভেন্ট সাপোর্টসি মিশেল শিভার্স। নতুন প্রজন্ম সহ বিভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানে পরিণত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির মিলন মেলায়। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে হল ভর্তি দর্শক শ্রোতাদের। গান করেন শিল্পী তানফির শাহিন। লিগ্যাল রেমিটেন্স বেটার বাংলাদেশ, এই প্রতিবাদে নিউ ইয়র্কে আগামী 19 ও 20 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিনব্যাপী 4র্থ রেমিটেন্স ফেয়ার 2025। এই মেলায় আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে, প্রবাসীদের উৎসাহ বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি। বাংলাদেশ USA চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং US বাংলা বিজনেস লিঙ্ক যৌথভাবে এ মেলার আয়োজক। এবারের মেলা নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে। এ মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মেলায় অংশ নেবে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার, মানি এক্সচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য সেবার প্রদর্শনীর পাশাপাশি এনে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, Q&A সেশন ও নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। থাকছে রেমিটেন্স ফেয়ার ও অফশোর ব্যাংকিং নিয়ে বিশেষ প্রকাশনা, যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক ও ব্যাংকার। নেটওয়ার্কিং সেশনে অংশ নেবেন নিউ ইয়র্কের ফিনান্সিয়াল সার্ভিসেস ডিপার্টমেন্ট এবং প্রধান মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো, যার মাধ্যমে যোগাযোগ স্থাপন ও রেমিটেন্স খাতের সর্বশেষ উদ্ভাবনগুলো এখানে প্রদর্শিত হবে। দর্শক, এই ছিল CBN TV নিউজের সংবাদ বুলেটিনে। শেষ করছে এই পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।